হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চি সম্পর্কে। তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 7th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 12 থেকে কিন্তু লিওনার্দো দ্য ভিঞ্চি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো, তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। এবং এই কোর্স ফির বিনিময়ে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি আমাদের থেকে পেয়ে যাবে, তার মধ্যে প্রথমেই তোমরা পেয়ে যাবে প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো। ঠিক আছে? আচ্ছা, এই ছিল মূল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। প্রথমেই রয়েছে হচ্ছে জন্ম এবং শৈশব সম্পর্কে, অর্থাৎ বলেছিলাম আলোচনা করব আজকের ক্লাসে লিওনার্দো দ্য ভিঞ্চি সম্পর্কে, অর্থাৎ তিনি কে ছিলেন বা তার সম্পর্কে। তার জন্ম এবং শৈশব নিয়ে কি বলা হচ্ছে দেখো। জন্ম ও পটভূমি, অর্থাৎ 15ই এপ্রিল 1452 সালে ইতালির ভিঞ্চি শহরের কাছে আনকিয়ানো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত নোটারি এবং এক গ্রামীণ তরুণীর অবৈধ সন্তান, যে তৎকালীন সময়ে তার আনুষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের জন্য কিন্তু বাধা সৃষ্টি করেছিল। তাহলে তার পরিচয় সম্পর্কে কি রয়েছে? তার জন্মগ্রহণ হয়েছিল কোথায় হয়েছিল? ইতালির ভিঞ্চি শহরের কাছে আনকিয়ানো গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 15ই এপ্রিল 1452 সালে। ঠিক আছে? এবার রয়েছে স্বশিক্ষিত প্রতিভা, অর্থাৎ প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষা না থাকলেও তিনি নিজের প্রবল কৌতূহল এবং প্রকৃতি পাঠের মাধ্যমে গণিত, জ্যামিতি, উদ্ভিদবিদ্যায় গভীর জ্ঞান কিন্তু অর্জন করেছিলেন। তার সাথে সাথে ছোটবেলা থেকেই তিনি অঙ্কন এবং চিত্রশিল্পের অসাধারণ প্রতিভা কিন্তু প্রকাশ পেয়েছিল তার মধ্যে। এই যে লিওনার্দো দ্য ভিঞ্চি, তার সম্পর্কে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তার অঙ্কন এবং চিত্রশিল্পের যে তার মধ্যে একটা প্রতিভা ছিল, এই বিষয়টা কিন্তু লিওনার্দো দ্য ভিঞ্চির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বলেছে শিল্পকলায় অমর সৃষ্টি। লিওনার্দো দ্য ভিঞ্চি সম্পর্কে প্রথমে বললাম, যদি একটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে তার সম্পর্কে, সেটা হচ্ছে তার শিল্পকলা। ঠিক আছে? এখানে বলেছে দেখো, বিখ্যাত যে মোনালিসা রয়েছে সেটা কিন্তু তারই সৃষ্টি। এখানে বলেছে দেখো, বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিখ্যাত প্রতিকৃতি, যা তার সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি, স্মিত হাসি এবং যে এক এসফুমাতো কৌশলের জন্য কিন্তু অমর হয়ে আছে। তাহলে এই যে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং বিখ্যাত প্রতিকৃতি কি, এই মোনালিসার যে ছবিটি রয়েছে সেটা, তার কিন্তু সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি, তার সাথে সাথে স্মিত হাসি এবং এসফুমাতো যে কৌশল, এটার জন্য কিন্তু অমর রয়েছে। এটার ব্যাপারে এই মোনালিসার যে পেন্টিংটা রয়েছে, এটার ব্যাপারে কিন্তু আমরা সবাই কম বেশি কিন্তু জানি। ঠিক আছে? তারপর রয়েছে দেখো দ্য লাস্ট সাপার, অর্থাৎ মিলানের সান্তা মারিয়া ডেলে গ্রেটসি গির্জার দেওয়ালে অঙ্কিত এই যে মুরাল চিত্রটি ধর্মীয় শিল্পকলার ইতিহাসে একটা কিন্তু অতুলনীয় কিন্তু মাস্টারপিস হয়ে রয়েছে। তাহলে এই যে লিওনার্দো দ্য ভিঞ্চি, তিনি যে এত বিখ্যাত, তার যে শিল্পকলার যে এই অমর সৃষ্টিগুলি রয়েছে, সেগুলো কিন্তু খুবই বিশ্ববিখ্যাত হয়ে রয়েছে, বিশেষত মোনালিসার এই পেন্টিংটি। তার সাথে সাথে রয়েছে ভার্জিন অফ দ্য রকস, পৃথিবীর নিখুঁত পটভূমি ও মানবদেহের নিখুঁত অঙ্গবিন্যাসের এক অপূর্ব সমন্বয়, যা রেনেসাঁ শিল্পকে এক নতুন কিন্তু যে উচ্চতা দিয়েছিল। অর্থাৎ এই যে লিওনার্দো দ্য ভিঞ্চির বিভিন্ন যে শিল্পীগুলি রয়েছে, যে নিখুঁত যে পটভূমি, মানবদেহের নিখুঁত অঙ্গবিন্যাসের এক যে অপূর্ব সমন্বয় কি করেছিল, রেনেসাঁ শিল্পকে কি করেছিল, একটা কিন্তু নতুন উচ্চতা কিন্তু দিয়েছিল। ঠিক আছে? এর সাথে সাথে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদান, অর্থাৎ কি এখানে বলেছে উড্ডয়ন যন্ত্র বা ফ্লাইং মেশিন, পাখি ও বাদুড়ের ডানার গঠন বিশ্লেষণ করে তিনি হেলিকপ্টার ও গ্লাইডারের প্রাথমিক নকশাটা কিন্তু তৈরি করেছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চি কিন্তু এই ইতিহাসের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন বা বিশেষভাবে অমর হয়ে আছেন তার মোনালিসা পেন্টিংয়ের জন্য। আরও তো বিভিন্ন বিষয়গুলো রয়েছে, কিন্তু বিশেষত সেই মোনালিসা পেন্টিংয়ের কথা কিন্তু বলা চলে। তার সাথে রয়েছে হচ্ছে
অ্যানাটমি বা ব্যবচ্ছেদ বিদ্যা, অর্থাৎ মানব শরীরের অভ্যন্তরীণ গঠন নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি 30টিরও বেশি মৃতদেহ ব্যবচ্ছেদ করে কি করেছিলেন, স্কেচ করেছিলেন। তাহলে মৃতদেহর ব্যবচ্ছেদ করে তিনি কিন্তু স্কেচগুলোও করেছিলেন, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো সামরিক ও প্রকৌশল উদ্ভাবন, অর্থাৎ আর্মার্ড যে ভেহিকল, তারপর হচ্ছে মাল্টি ব্যারেল কামান, এর সাথে সাথে হচ্ছে জলপ্রবাহ নিয়ন্ত্রণের বিভিন্ন আধুনিক যন্ত্রে তিনি কিন্তু নকশাও তৈরি করেছিলেন। তিনি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার কিন্তু দক্ষতার পরিচয়টা দিয়েছিলেন, শিল্পের ক্ষেত্রে যদি বলি সেটাও, এবং আরও বিভিন্ন ক্ষেত্রে তো তিনি করেছিলেনই, ঠিক আছে। আচ্ছা, এবার বহুমুখী প্রতিভা ও জীবন দর্শনের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি বিশ্বাস করতেন বিজ্ঞান ও শিল্প একে অপরের পরিপূরক, মানে একে অপরের সাথে জড়িত কিন্তু রয়েছে। তার যে নোটবুকগুলোতে বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধনের হাজার অমূল্য ভাবনা এবং রেখাচিত্র কিন্তু সংরক্ষিত রয়েছে। তার যে বিভিন্ন নোটবুকগুলো রয়েছে সেখানে কিন্তু বিজ্ঞান এবং শিল্পের ক্ষেত্রে একটা বলা যায় যে মানে মেলবন্ধনের একটা ভাবনা, অমূল্য যে ভাবনা, সেটা কিন্তু সংরক্ষিত রয়েছিল। সর্বকালের যে রেনেসাঁ, অর্থাৎ চিত্রশিল্প, ভাস্কর্য, স্থাপত্য, সঙ্গীত, গণিত, প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান, এর সাথে সাথে ভূতত্ত্ব, প্রায় প্রতিটি শাখায় তার অবাধ বিচরণ তাকে কিন্তু রেনেসাঁ ম্যান এর কিন্তু যে প্রকৃত রূপ দিয়েছিল। তাহলে তাকে ইতিহাসের পাতা কি বলা হচ্ছে, রেনেসাঁ ম্যান বলে কিন্তু আখ্যায়িত করা হচ্ছে। কেন করা হচ্ছে, তার বিভিন্ন ক্ষেত্রের এই যে মানে প্রতিটি শাখার ক্ষেত্রে, যেমন চিত্রশিল্প হোক, ভাস্কর্য হোক, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, তার সাথে সাথে প্রকৌশল, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত, গণিত, বিভিন্ন জায়গায় কি হচ্ছে, তার যে শাখায় প্রতিটা যে অবাধ যে বিচরণ রয়েছে তাকে কিন্তু রেনেসাঁ ম্যান হিসেবে কিন্তু প্রকৃত রূপ কিন্তু দিয়েছিলেন। তাহলে দেখো লিওনার্দো দা ভিঞ্চি কে ছিলেন, কিভাবে তিনি এই যে চিত্র জগতে আসলেন, শিল্পীর জগতে আসলেন, বিজ্ঞানের সাথে শিল্পের একটা মেলবন্ধনের যে বিষয় রয়েছে, তার সাথে সাথে তার যে অন্যান্য বিভিন্ন যে মানে নিয়ন্ত্রণগুলো রয়েছে বিশেষত, ঠিক আছে, তার এখানে যে বিভিন্ন তার যে স্কেচগুলোর কথা বলো, প্রাথমিক বিভিন্ন নকশার কথা বলো, এগুলোর জন্য কিন্তু তিনি বিশেষভাবে কিন্তু বিখ্যাত হয়ে রয়েছে। বিশেষত তার যে মোনালিসা পেন্টিংটি রয়েছে সেটার জন্য কিন্তু তিনি বিশ্ববিখ্যাত তো হয়ে রয়েছেনই। তাহলে লিওনার্দো দা ভিঞ্চি কে ছিল, এটা নিয়ে মূলত কিন্তু আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই। ইনফরমেশন যেটা ছিল ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।